ঘটনাটা ঘটেছিল আমার সাথে গত বছর ডিসেম্বরে। বন্ধুরা মিলে প্ল্যান করলাম রাতে পিকনিক করব। আমাদের ফাইনাল ইয়ারের পরীক্ষা সবে সবে শেষ হয়েছে। এরপর সবার আলাদা আলাদা প্ল্যান। কলেজ শেষ মানে আমরা যে যার জীবনে ব্যস্ত হয়ে পড়ব। এই ছাত্র জীবনের আমেজটা আর থাকবে না। তাই সবাই হুট করে বড় হয়ে যাওয়ার আগে একটা ছোট গেট টুগেদার করতে চাইছিলাম। সেই হিসেবে প্ল্যান হলো ডিসেম্বরের ২৬ তারিখে আমরা পিকনিক করব। পিকনিকের স্থান ঠিক হলো আমাদের গ্রুপের ছেলে সীমন্তদের বাড়িতে। ওর বাড়িতে ওর মা বাবা আর ঠাকুমা থাকে। তাদের খুব একটা আপত্তি নেই আমাদের এই হই হুল্লোড়ে। আর সব থেকে বড় কথা যেটা হলো, ওর বাড়িতে জায়গাটা অনেক, বাড়ি ভর্তি গাছপালা, খানিকটা বাগান বাড়ি গোছের। ওদের বাড়িটা অনেক পুরনো আমলের, প্রায় কয়েকশো বছরের পুরনো, কিন্তু কাঠামো বেশ শক্তপোক্ত। যাই হোক, এক কথায় আমাদের সকলের পছন্দ হলো ওদের বাড়িটা। ওদের বাড়িতে আগে অনেকবার গিয়েছি, কিন্তু রাতে এই প্রথম থাকবো। যেহেতু ওদের বাড়িতে ঘরের অভাব নেই, তাই থাকার ব্যবস্থাটা রাতে ওখানেই হবে। আমরা গ্রুপে ৯ জন ছিলাম। যাক, সকলের নাম বলছি না। নির্ধারিত দিনে সন্ধেবেলা আমরা শ্রীমন্তদের বাড়িতে পৌঁছে গেলাম, কিন্তু সেদিন ওর মা বাবা আবার বাড়িতে থাকবে না। আমরা যাওয়ার কিছুক্ষণ পরে ওনারা বেরিয়ে গেলেন। ওনাদের কোনো এক রিলেটিভ নাকি অসুস্থ, সেখানে যাবেন, রাতে ফিরবেন না। যাওয়ার আগে কাকু কাকিমা আমাদের বললেন, দেখো তোমরা আনন্দ করো, মজা করো, কোনো সমস্যা নেই, তবে ওই 9:30 নাগাদ শ্রীমন্তকে একটু ছেড়ে দিও। ও ওর ঠাকুমাকে খাবার খাইয়ে ওষুধটা খাইয়ে দেবে। আনন্দ উৎসবে হয়তো ওর মনে থাকবে না, আর ও ঠাকুমাও ওকে ডাকবে না। তোমরা মনে করিয়ে দিও। আমরা কাকু কাকিমাকে ভরসা দিলাম ওনারা যেন চিন্তা না করে, আমরা সীমন্তকে মনে করিয়ে দেব। যাই হোক, ওনারা চলে যাওয়ার পর আমাদের রান্নার জোগাড় শুরু হলো। মেনু ঠিক করাই ছিল মাংস, ভাত আর মিষ্টি। আমরা আসার সময় মাংস কিনে এনেছি। ভাত চাপিয়ে দিয়ে মাংসের মশলা করতে শুরু করলাম। গল্প গানে আড্ডায় বেশ জমে উঠেছিল আমাদের আসর। এর মধ্যে আমাদের এক বন্ধু তমালের এক্স গার্লফ্রেন্ডের কথা উঠতে সে ইমোশনাল হয়ে গেল। এইসব নিয়ে ওর সাথে খেললি করছিলাম। এর মধ্যে প্রীতম বলল, আমার খুব বাথরুম পেয়েছে। শ্রীমন্ত, তোদের বাথরুমটা কোথায়? শ্রীমন্ত বলল, সোজা চলে যাবি, একেবারে শেষের দরজায় গিয়ে ঠেকবি। ওই দরজা খুলে বাইরে আমাদের কলঘর। সে কি রে, ঘরের ভেতরে বাথরুম নেই? না রে, এটা সেকেলে বাড়ি, ঘরের ভেতরে বাথরুমের ব্যবস্থা নেই। এরপর প্রীতম বাথরুমে চলে গেল। মিনিট ৩ পর ফিরে এসে শ্রীমন্তকে বলল, হ্যাঁ রে, তোর ঠাকুমাকে খাওয়াবি না? শ্রীমন্ত মোবাইলে টাইমটা দেখে বলল, এখনও সময় হয়নি, আরও ঘন্টাখানেক পরে যাব। প্রীতম বলল, আমি জিজ্ঞেস করলাম তোমার কিছু দরকার কিনা, কোনো কথা বলল না। আচ্ছা, আমরা এই বাড়িতে এসেছি বলে উনি কি রাগ করেছে? শ্রীমন্ত বলল, তুই কার কথা বলছিস? তোর ঠাকুমার কথা বলছি। আমার ঠাকুমাকে কোথায় পেলি? তুই কি ওনার ঘরে গেছিলি? ঘরে কেন যাব? বাথরুমে যাওয়ার সময় দেখলাম তোদের বাড়ির পেছনের দিকে চাতালে বসে আছে মাথা নিচু করে। অন্ধকারে এই ঠান্ডায় বাইরে বসে থাকলে তো ঠান্ডা লাগবে। আমি জিজ্ঞেস করলাম, বাইরে কেন বসে আছো, কোনো দরকার আছে কিনা কিছু? কিছুই বলল না। প্রীতম কথাগুলো বলছিল আর শ্রীমন্ত কেমন যেন অবাক দৃষ্টি নিয়ে ওর কথাগুলো শুনছিল। তারপর শ্রীমন্ত বলল, আমার ঠাকুমা বাইরের চাতালে বসে আছে, তুই কি নেশা করে আছিস নাকি? প্রীতম বলল, নেশা কেন করব? শ্রীমন্ত বলল, আরে আমার ঠাকুমা একা একা ঠিকভাবে হাঁটাচলা করতে পারে না, সব সময় ডাইপার পরিয়ে রাখতে হয়। এই রাতে যখন আমি যাব, খাইয়ে দাইয়ে ডাইপার চেঞ্জ করে দেব। প্রীতম বলল, দেখ শ্রীমন্ত, আমি কিন্তু মিথ্যা কথা বলিনি, তোর বিশ্বাস না হলে চল আমার সাথে। শ্রীমন্ত বলল, ঠিক আছে চল। বলেই দুজনে গেল আবারও কলঘরের দিকে। ওদের যুক্তিতক্ক শুনে আমিও ওদের পেছন পেছন গেলাম। গিয়ে দেখলাম সেখানে কেউ নেই। প্রীতম পুরো কনফিউজড। শ্রীমন্ত বলল, আন্দাজে কিছু একটা বললেই হলো, বল। ফিরে এসেও দুজনের মধ্যে তর্ক কমছে না। আমি প্রীতমকে হাত ধরে টেনে বসিয়ে বললাম, চুপ কর, ভাট বকিস না তো। প্রসঙ্গ পাল্টানোর জন্য আমি শ্রীমন্তকে বললাম, আচ্ছা ভাই, তোর বাবা তো সরকারি চাকরি করে, এত টাকা মাইনে, তবুও তোর ঠাকুমার জন্য একটা আয় রাখতে পারে না? ছেলের জন্য কত টাকা জমাচ্ছে রে? শ্রীমন্ত হেসে বলল, না রে, একটা কেন, দুটো রাখতে পারে। আসলে আমার বাবা মা দুজনেই মনে করে বাড়ির লোক যেভাবে ওনার সেবা করতে পারবে, সেভাবে বাইরের লোক পারবে না। আর ওই মানুষটার শেষ বয়সে যদি আমরা ওনার কাছাকাছি থাকি, তাতে উনিও মনে শান্তি পাবে। আমরা ওনাকে যথেষ্ট সময় দিই। তাই আমার ঠাম্মি কিন্তু অন্য সব বয়স্ক মহিলাদের থেকে একটু বেশি হাসি খুশি থাকে, একেবারে খিটখিটে নয়। এসব কথাবার্তার মাঝে প্রীতম আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, ভাই বিশ্বাস কর, আমি ওখানে একজন বয়স্ক মহিলাকে দেখেছি। আমি বললাম, তুই চুপ করবি? রান্না বান্না শেষ হতে 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 রাত 10টা বাজলো। এর মধ্যে শ্রীমন্ত গিয়ে ওর ঠাকুমাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে এসেছে। যাই হোক, খাওয়া দাওয়া সেরে জিনিসপত্র গুছিয়ে রেখে আমাদের শুতে শুতে প্রায় রাত 2টো বেজেছে। আমাদের 9 জনের জন্য 2টো ঘর বরাদ্দ হয়েছিল। 5 জন আর 4 জন এই হিসাবে ছিলাম। আমি, শ্রীমন্ত, প্রীতম, অভিরাজ এক ঘরে ছিলাম আর বাকিরা পাশের ঘরে।
বাকিদের কথা জানি না, তবে আমরা গল্প করতে করতে অনেকটা রাত হয়ে যায়। তার মধ্যে অভিরাজ আর শ্রীমন্ত ঘুমিয়ে পড়ে। আমারও ঘুম এসেছিল। আর ঠিক তখনই প্রীতম বলে, ভাই আমার সাথে একটু যাবি? আমার না বাথরুম যেতে হবে। এই ঠান্ডায় আমাকে আর ডাকিস না ভাই, তুই যা। ভাই আমার একা একা যেতে ভয় করছে। এই নাটক করিস না তো, সবার সুবিধার জন্য বাইরের আলো জ্বালিয়ে রাখা হয়েছে। না ভাই তুই চল আমার সাথে। প্রীতম একরকম জোরাজোরি করতে শুরু করলো আমাকে। বাধ্য হয়ে আমি উঠে গেলাম। সত্যি বলতে এই মধ্যরাতে এত বড় বাড়িতে গায়ে একটু ছমছম করছিল। যাই হোক, প্রীতমের বাথরুম হয়ে গেলে আমিও গেলাম। এরপর আমরা যখন ফিরে আসছিলাম তখন হঠাৎ আমি দাঁড়িয়ে পড়লাম, কারণ কলঘরে যাওয়ার দরজা বন্ধ করে যখন সোজাসুজি বাইরে যাওয়ার দরজার দিকে তাকালাম, বন্ধ দরজার এপাশে দেখলাম কেউ একজন দাঁড়িয়ে আছে। আর সে আমার দিকেই তাকিয়ে আছে, একজন বয়স্ক ভদ্র মহিলা। না, এটা শ্রীমন্তর ঠাকুমা নয়। ওর ঠাকুমাকে আমি চিনি। সেই বৃদ্ধা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওনার দৃষ্টি এতটাই ঠান্ডা যে বুকের ভেতরে শীতল হয়ে যায়। প্রীতম আমার থেকে কিছুটা এগিয়ে গিয়েছিল। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কই রে, আয়। আমি প্রীতমকে বললাম, তুই এদিকে আয় তো, তোকে একটা জিনিস দেখাবো। কথাটা বলার সময় আমি প্রীতমের দিকে 1 সেকেন্ডের জন্য তাকিয়েছিলাম। তারপর দেখি বৃদ্ধটা আর নেই। প্রীতম এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, কী রে? আমি কাউকে দেখাতে না পেয়ে বড্ড অবাক হলাম। প্রীতম আবারও বলল, কী দেখাবি বল না। আমি বললাম, কিছু না, ঘরে চল। বিছানায় শুয়ে আমার ঘুম আসছিল না। আমি প্রীতমকে বললাম, আচ্ছা তুই সন্ধ্যাবেলায় যে বুড়ি মানুষটাকে দেখেছিলি, সে কি সাদা আর নীল রঙের কম্বিনেশনে শাড়ি পরেছিল? প্রীতম আগ্রহ নিয়ে বলল, হ্যাঁ, কেন বলতো? বিশ্বাস কর, আমি মিথ্যা কথা বলিনি। আমি বললাম, হ্যাঁ আমি জানি, কারণ বাথরুম থেকে আসার সময় আমিও দেখেছি। প্রীতম বলল, শোন, শ্রীমন্ত আমার কথা বিশ্বাস করলো না, কিন্তু দেখ ওর ঠাকুমা সারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। আমি বললাম, না রে প্রীতম, ওটা ওর ঠাকুমা নয়। ওর ঠাকুমাকে আমি চিনি। আর সব থেকে বড় কথা, উনি এতটাই অসুস্থ যে শাড়ি পরতে পারে না, নাইটি পরে সব সময়। প্রীতম বলল, তাহলে ওটা কে? আর ওদের বাড়িতে কি আরও কেউ থাকে? আমি বললাম, না, আর কেউ থাকে না। প্রীতম বলল, তাহলে? আমি বললাম, দেখ প্রীতম, এটা তো একটা পুরনো বাড়ি, অনেক কিছুই হতে পারে। আমার মনে হয় এটা কোনো প্রেতাত্মা। আমার কথা শুনে প্রীতম আমাকে জড়িয়ে ধরে বলল, কি বলছিস ভাই? আমি কি তাহলে ভূতের সাথে কথা বলেছি? আমি বললাম, চুপ কর, এইসব বলিস না, এখন ঘুমানোর চেষ্টা কর। প্রীতম বলল, আর ঘুম? ভয়ে আমার ঘুম উড়ে গেছে। সত্যি বলতে সেই সময় ভয় আমারও লাগছিল, কিন্তু প্রীতমকে সাহস দেওয়ার জন্য আমি বললাম, শোন পাগল, যদি এমন কিছু থেকেও থাকে তাতে আমাদের কিচ্ছু হবে না। যেখানে একাধিক লোকজন থাকে সেখানে ভূত প্রেতাত্মা আসে না। প্রীতমকে কথাটা বলে সান্ত্বনা দিলেও আমি নিজে মনে মনে ভয় পেয়ে আছি। প্রীতম যে খুব বেশি সাহস পেয়েছে এমনটা না। আমার কাজ ঘেঁষে এসে শুয়েছে। প্রায় 15 মিনিট পর আমি অনুভব করলাম প্রীতম ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমি কোনো কিছুতেই ঘুমোতে পারছি না। মাথার কাছে মোবাইলটা রেখেছিলাম, সেটা নিয়ে দেখলাম রাত 2:52 বাজে। ঘরে সকলেই ঘুমোচ্ছে। আমিও চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম। চোখ বন্ধ করে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে বুকের উপর একটা চাপ অনুভব করলাম। কে যেন আমার বুকের উপর চেপে বসেছে। আমি একবার ঘুম জড়ানো গলায় বললাম, এই প্রীতম, আমার গায়ের উপর থেকে সর, অস্বস্তি হচ্ছে। কিন্তু তবুও যেন চাপটা আমার গায়ের উপর থেকে সরল না। এবার আমি চোখ খুলে তাকালাম, আর চোখ খুলে তাকাতেই আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। দেখলাম আমার বুকের উপর চেপে বসে রয়েছে সেই বৃদ্ধ মহিলা, যাকে আমি বাথরুম থেকে ফিরে আসার সময় দেখেছিলাম। একই রকমের শাড়ি, একই রকমের শীতল দৃষ্টি, কিন্তু এবার যেন তার মুখের বিকৃতি ঘটেছে। কি বীভৎস তার চেহারা! আমার মুখের উপর ঝুঁকে পড়েছে, যেন আমার উপরে প্রচণ্ড ক্ষেপে আছে। এখনই আমার গলা চেপে আমাকে মেরে ফেলবে। আমি চিৎকার দিয়ে উঠে বসলাম। আমার চিৎকার শুনে বাকি 3 জনও উঠে গেছে। সকলেই আমাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? শ্রীমন্ত ঘরের আলো জ্বেলে দিল। তারপর বলল, কি হয়েছে, তুই চিৎকার করলি কেন? প্রথম থেকে সমস্ত ঘটনা আমি ওদেরকে খুলে বললাম। তখন প্রীতম বলল, দেখ শ্রীমন্ত, আমি তখন মিথ্যে কথা বলিনি। আমি দেখেছিলাম একটা বয়স্ক মহিলাকে। হ্যাঁ, তোর ঠাকুমা ভেবে ভুল করেছি, তবে ওখানে কেউ ছিল না, এটা কিন্তু মিথ্যে নয়। ঘড়ির কাঁটায় তখন রাত 3:30। এখনও রাতের অন্ধকার কাটেনি। আমাদের ঘরে চিৎকার চেঁচামেচি শুনে পাশের ঘর থেকে বাকি